আমরা সবাই ভাই, বসে আছি দাগির অপেক্ষায়। দাগির কোনো খোঁজ নাই, কিন্তু দাগির উকিল আদালতে করে ধানাই পানাই। কখনো বলে মামলায় যুক্ত হতে চাই, কখনো বলে মামলায় যুক্ত হবার কোনো ইচ্ছাই নাই। আদালত বললে ভেবে দেখব পুরো বিষয়টাই। এখনো পর্যন্ত ফেরার শেখ শাহজাহান তার তরফ থেকে আইনজীবীদের পাঠান কলকাতা হাইকোর্টে 24 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল। এবং তার আইনজীবীরা আদালতে গিয়ে বলেন যে আমার মক্কেল যদিও এখনো পর্যন্ত ফেরার, কিন্তু তারপরেও তিনি এই মামলায় যুক্ত হতে চান, কারণ তিনি নিজের বক্তব্য সকলের সামনে রাখতে চান। আর তার ঠিক 24 ঘন্টা পর আজ শেখ শাহজাহানের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে এসে জানাচ্ছেন না 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 না, আমাদের যে মক্কেল রয়েছেন শেখ শাহজাহান, তিনি আর এই মামলাটায় যুক্ত হতে চান না, তার আর এই মামলায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। গোটা বিষয়টা কি ঘটলো তাহলে একটু দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে আসে অপদার্থ, তারপরে আসে এই ভাই তুই কি করছিস, তারপরে আসে আরে ধুর ও তো এমন অপদার্থ দেওয়ালে মাথা ঠুকলে দেওয়ালটা নষ্ট হয়ে যাবে, ওর কিছু হবে না, আর তারপরে আসে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আপনারা জানেন সন্দেশখালীর ঘটনা, ইডির যে অফিসাররা ছিলেন তাদের উপরে আক্রমণ হয় এবং তাদের এমন মারধর করা হয়, তাদের মাথা ফেটে যায়, হাসপাতালে ভর্তি হতে হয়, সংবাদ মাধ্যমের উপরেও চড়াও হন লোকজন। এবং ইডির দাবি সেই সময় প্রায় 1000 জন লোক, 1000-এর বেশি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এবার আমি ধরে নিলাম ইডি বাড়িয়ে বলছে নাম্বারটা, আর কি ইডির তো এই একটাই কাজ, আর তো কোনো কাজ নেই, তাই তারা একটু বাড়িয়ে চাড়িয়ে বলছে এটা বিশ্বাস করা উচিত নয়, আমরা বরং একটু শাসক দলের ডিসকাউন্ট দিয়ে দিই এখানে, তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা 100। 1000 থেকে 800, 900, 500, 400 নয়, আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা 100। 100 জন লোক জড়ো হয়েছিলেন এবং তারাই এই আক্রমণ করেছেন, এই ঘটনা ঘটিয়েছেন। তাদের মধ্যে থেকে কজনকে আমাদের রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত ধরতে পেরেছে? 7 জন। 100 জনও যদি সংখ্যাটা হয়, তার মধ্যে থেকে 7 জনকে আমাদের রাজ্যের পুলিশ এখনো অবধি ধরতে পেরেছে, মানে সাকসেস রেট 7%। আর সংখ্যাটা যদি আমরা 1000 ধরে নিই, তাহলে তো বুঝতেই পারছেন সাকসেস রেট 0.7%। দেখুন, প্রথমত এখানে রাজ্য পুলিশ যে শুধুমাত্র এইসব লোকজনকে ধরছেন যারা আক্রমণ করেছেন তাই নয়, ইডির আধিকারিকদের ধরার জন্যও কিন্তু রাজ্য পুলিশ দৌড়াদৌড়ি করছেন। কেন না, কারণ শুধুমাত্র ইডির তরফ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে যে আমাদের উপরে এরকম একটা আক্রমণ এসেছে তা তো নয়, একটা এফআইআর ইডির আধিকারিকদের উপরেই দায়ের করা হয়েছে। এবং সেটা কে করেছেন না, শেখ শাহজাহানের বাড়ির একজন কর্মচারী। এবং এই দিকে দেখা যাচ্ছে আমাদের রাজ্য পুলিশ কিন্তু প্রচন্ড তৎপর, তারা একেবারে নাওয়া খাওয়া ভুলে দৌড়ে দৌড়ে চলে গেছে ইডির আধিকারিকদের পেছনে, যে এদেরকে ধরতে হবে, এরকম একটা এফআইআর, এরকম একটা অভিযোগ এসেছে, অতএব এর তদন্ত তো করতেই হবে। এমনই পরিস্থিতি যে ইডির আধিকারিকদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বলতে হচ্ছে যে দেখুন কি হচ্ছে এখানে, আমাদের দয়া করে এই বিষয়টার উপরে স্টে অর্ডার দিন। এবং সেখানে যখন এই বিষয়টা আদালতে গিয়ে পৌঁছায়, বিচারপতি প্রশ্ন করেন আমাদের রাজ্য পুলিশকে যে এই যে হ্যালো বুদ্ধিমান, আমাদের বুদ্ধিমান রাজ্য পুলিশ, আমাদের সস্তার ফেলুদা, আমাদের ওই বোমকেশের পক্ককেশ, তা আপনারা এই এফআইআরটা লেখার আগে ন্যূনতম ইনভেস্টিগেশন করেছিলেন কি না? আপনারা দুটো এফআইআরই নিয়ে নিলেন, দুটোতেই ওসি স্বাক্ষর করে দিলেন, এটা কিরকম বোকামি পুলিশের। যাই হোক, এই গোটা ঘটনাটায় ইডি স্টে অর্ডার পেয়েছে, কিন্তু এর সঙ্গে আরো একটা অপদার্থতার বোঝা চেপে যাচ্ছে রাজ্য পুলিশের উপরে। সেটা কি না, শেখ শাহজাহান কোথায়? আপনারা শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত খুঁজে পেলেন না। তিনি গেলেন তো গেলেন কোথায়? সকালে যদি হাঁটতে বেরিয়ে থাকেন উনি, তো হাঁটতে হাঁটতে কত দূর চলে গেলেন শেখ শাহজাহান যে আমাদের রাজ্যের পুলিশ তাকে খুঁজেই পাচ্ছে না। এদিকে শেখ শাহজাহান তার আইনজীবীদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন, তার আইনজীবীদের বলছেন তোমরা কলকাতা হাইকোর্টে যাও, এবং তার কথা অনুযায়ী শেখ শাহজাহানের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে এসে বিচারপতির সামনে আবেদন রাখছেন যে যদিও আমাদের মক্কেল ফেরার, কিন্তু তারপরেও আমাদের মক্কেল এই শেখ শাহজাহান তিনি মামলায় যুক্ত হতে চান, তিনি নিজের বক্তব্য সামনে রাখতে চান। সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন রয়েছে সেখানে যে কথোপকথনের উল্লেখ করা হয়েছে, কথোপকথনটা অনেকটা এরকম। বিচারপতি বলছেন ইডির অভিযোগ বাড়ির ভেতর থেকে শাহজাহান ওই লোকেদের উস্কানি প্ররোচনা দিয়েছিলেন, তারপরেই হামলা চালানো হয়। ওই ঘটনার পরে আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছেন না। বিচারপতি প্রশ্ন করছেন কেন করেননি? আপনাদের কাজ আদালতকে অবাক করছে, এ তো পুলিশের নিষ্ক্রিয়তা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছেন ঘটনার 12 ঘন্টা পরে ইডি এফআইআর দায়ের করেছে। ঘটনার পরের দিন শাহজাহানের বাড়িতে গিয়েছিল পুলিশ, এখনো পর্যন্ত তারা 3 বার সেখানে গিয়েছে, বাড়ি তালা বন্ধ রয়েছে। এইখানে শাহজাহানের আইনজীবী বলছেন আমার মক্কেল চান তাকে এই মামলায় যুক্ত করা হোক, তিনি বলেছেন আমার বক্তব্য শোনা হোক।
বিচারপতি জানা যাচ্ছে যে তিনি নাকি বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এই কথাটা বলার সময়, এবং তিনি বলছেন এতক্ষণ ধরে পাশ থেকে আপনি রাজ্যের এজিকে বিরক্ত করছিলেন। শেখ শাহজাহানের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি এই কথাটা বলছেন, এতক্ষণ ধরে পাশ থেকে আপনি রাজ্যের এজিকে বিরক্ত করছিলেন, এটা ঠিক নয়। প্রভাব খাটানোর কোনো চেষ্টা করবেন না। আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেননি? শাহজাহানের আইনজীবী উত্তর দিচ্ছেন, আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ইডির অভিযান সঠিক ছিল না। বিচারপতি বলছেন, তবুও আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত ছিল। শেখ শাহজাহান, যিনি নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তিনি ধরা দিচ্ছেন না, কিন্তু তিনি তার আইনজীবীকে পাঠিয়ে দিয়েছেন আদালতে। এবং শেখ শাহজাহানের আইনজীবী আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে আদালতে বিরক্ত করছে বারবার। কেন, কোন সাহসে, কোন উদ্দেশ্যে, কেউ কিচ্ছু জানেন না। বিচারপতি যখন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করছেন যে ইডির অফিসাররা মার খেলেন, অত লোক ওখানে চলে এলো, একত্রিত হয়ে গেল, পুলিশ এখনো দিশেহারার মতো ঘুরে বেড়াচ্ছে কেন, আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে তার কোনো উত্তর নেই। কেউ কিছু জানেন না, শুধু জানেন শেখ শাহজাহানের আইনজীবী, যিনি আদালতে এসে দাবি করছেন যে না না, আমার মক্কেল ধরা দেবেন না, কিন্তু তাকে মামলায় যুক্ত করা হোক। এবং দ্বিতীয় কথা খুব ইন্টারেস্টিং, যেখানে শেখ শাহজাহানের আইনজীবী বলছেন আমার মক্কেলের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তার বক্তব্য শোনা দরকার, এবং ইডির অভিযান সঠিক ছিল না। দেখুন, এখানে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, শেখ শাহজাহানের আইনজীবীর কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। এবার এই ঘটনার ঠিক 24 ঘন্টা পরে, অর্থাৎ আজ, কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহানের আইনজীবীরা আবারও উপস্থিত হয়েছেন, এবং এবার তারা কলকাতা হাইকোর্টকে জানাচ্ছেন না না, আমাদের মক্কেল আর এই মামলার সঙ্গে যুক্ত হতে চান না। মানে তিনি মত পরিবর্তন করে ফেলেছেন, আমাদের মক্কেল এই মামলার সঙ্গে এখনই যুক্ত হতে চান না। আমরা যে আবেদনটা গতকাল করেছিলাম মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে, সেই আবেদনটা বরং শেখ শাহজাহান প্রত্যাহার করে নিতে চান, তিনি এখন আর মামলার সঙ্গে যুক্ত থাকতে চান না। এবং তারই সঙ্গে শেখ শাহজাহানের আইনজীবীরা বলছেন, কিন্তু বিচারপতি যদি বলেন যে মামলার সঙ্গে যুক্ত হতে হবে, মামলায় পার্টি হতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা হব। 24 ঘন্টার মধ্যে এই দুরকম কথা বলছেন শেখ শাহজাহানের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে এসে। এবং এইখানে একটা খুব ইন্টারেস্টিং কথোপকথনের জায়গা উঠে আসছে আদালতে, যেখানে ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে না, সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থার উপরে এর তদন্তভার দেওয়া হোক। এবারে এখানে আবার রাজ্যের তরফ থেকে এর বিরোধিতা করা হচ্ছে, এবং রাজ্য বলছে পুলিশ কি দোষ করলো, পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা হচ্ছে কেন? পুলিশ তদন্ত করছে, একটা ঘটনা ঘটেছে, এফআইআর দায়ের করা হয়েছে, এই অবস্থায় কেন অন্য কোনো সংস্থাকে তদন্তভার দেওয়া হবে? একটি যুক্তি সাজানো হয় রাজ্যের তরফ থেকে, এবং বলা হয় যদি হাইকোর্টের সামনে আইনজীবীরা বিক্ষোভ দেখান, অশান্তি হয়, তার জন্য কি পুলিশ দায়ী থাকবে? পুলিশ তো ওই ঘটনার তদন্ত করবে, ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পরে পুলিশ কাজ করেছে। এবং এই যুক্তি রাজ্যের তরফ থেকে যিনি সাজাচ্ছেন আদালতে, তিনিও কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। পাল্টা ইডির আইনজীবী আদালতে বলেন এত বড় একটা ঘটনা ঘটলো আর পুলিশের দেখা পাওয়া যায়নি। আর এই সমস্ত কিছুর মধ্যে বিচারপতি কি মন্তব্য করেছেন? রাজ্যকে উদ্দেশ্য করে বিচারপতি বলেছেন, অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা দেখতে চাই, পুলিশ যদি তা করতে পারে তদন্তভার তাদের হাতে থাকা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে ইডির তরফ থেকে আবারও দাবি করা হচ্ছে যে পুলিশ যদি তদন্ত করে তাহলে তথ্য এবং নথি বিকৃত হবার আশঙ্কা রয়েছে। ইডির তরফ থেকে বলা হচ্ছে শাহজাহান ওকালতনামা দাখিল করলো, কিন্তু পুলিশ শাহজাহানকে ধরতে পারলো না। আমি জানি না এই তথ্যটা আপনাদের কাছে নতুন কিনা, তবে শেখ শাহজাহানের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তিনি নানা রকম ভিডিও টিডিও দেন, এবং সেখানে তার ওই আর কি গুণগান করা হয় যাকে বলে। তো এই শেখ শাহজাহানের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যার টাইটেলটা হচ্ছে শাহজাহান ভাইজান তুমি লক্ষ কোটি মানুষের নয়নের মণি, এবং একটা গান তৈরি করা হয়েছে যেটা তার ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই গানটা শেখ শাহজাহানের গুণকীর্তন করার জন্য, লিটারেলি তার গুণগান গাওয়ার জন্য একটা গোটা গান তৈরি করা হয়েছে, যে শেখ শাহজাহান কত ভালো মানুষ, কত বড় মানুষ। কোনো একটা এলাকার মন্টু নেতাই যদি এইরকম মনোভাব নিয়ে এগোন, তার যদি এরকম চালচলন হয়, নিজের গুণকীর্তন করার জন্য আলাদা গান হয়ে যায়, সেটা তিনি তার ইউটিউব চ্যানেলে যদি আপলোড করেন, তাহলে বড় বড় যে নেতানেত্রী রয়েছেন তারা কিভাবে ভাববেন সে তো বুঝতেই পারছেন। তারা যদি এখন বলেন যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বোন, সেটাই তো স্বাভাবিক, তাদের ভাবনা চিন্তা তো এই লেভেলেই যাবে, এতে আর অবাক হওয়ার কি আছে। একদম শেষে আমাদের রাজ্যের সরকার প্রশাসন এই নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই।
বিশেষ করে আমাদের রাজ্যের বর্তমানে যিনি অ্যাডভোকেট জেনারেল আইনজীবী কিশোর দত্ত, তাকে নিয়ে কয়েকটা কথা বলার জন্য আমি আলাদা করে একটু সময় রেখেছি। আফটার অল তিনিই আমাদের রাজ্যের একমাত্র অ্যাডভোকেট জেনারেল যিনি এই পদটা থেকে একবার চলে যাওয়ার পর আবার দ্বিতীয়বার এই পদে ফিরে এসেছেন। আমরা দেখেছি আমাদের রাজ্যে বারবার অ্যাডভোকেট জেনারেলরা ইস্তফা দিয়েছেন এবং তারপর তারা বলেছেন নিজেদের মর্যাদা বজায় রাখার জন্য, সম্মান রাখার জন্য তারা এই পদটা ছেড়ে চলে এসেছেন। তো আমাদের রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি এর আগে একবার অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তারপর তিনি এই পদ থেকে চলে যান, আবার তিনি এই পদে ফিরে এসেছেন। সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয় এবং সেখানে বলা হয় প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কেন? রাজ্যের হয়ে সওয়াল করাটাই তো অ্যাডভোকেট জেনারেলের কাজ, তাহলে তিনি সেটা করতে পারবেন না কেন? না, এই মামলায় একটা স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তার কারণ অ্যাডভোকেট জেনারেল আমাদের রাজ্যের, তিনি ওই মামলায় একজন অভিযুক্তের হয়ে আদালতে সওয়াল করেছেন এবং সেই জন্য তিনি রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না। আর কোন অভিযুক্তের হয়ে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেছেন? তিনি হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অর্থাৎ আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর উকিল দুজনেই একই ব্যক্তি, আইনজীবী কিশোর দত্ত। দেখুন, বিষয়টা হচ্ছে যখন এইরকম কোনো স্বার্থের সংঘাত তৈরি হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আসে, যারা এই আইনের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজেরাই সেখান থেকে সরে আসেন যে আমরা নিরপেক্ষভাবে গোটা বিষয়টা দেখতে পারবো না বা নিরপেক্ষভাবে সওয়াল করতে পারবো না, তাই আমরা এখান থেকে সরে যাচ্ছি। দে রিকিউজ দেমসেলভস। এবার এই বিষয়টা সম্পর্কে একজন সাধারণ ব্যক্তি যিনি আইনের জগতের নন, তিনি নাও জানতে পারেন, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি, তিনি এই স্বার্থের সংঘাতের কথা বুঝতেই পারেননি এবং তিনি জানতেন না যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, বা জানার পরেও তার মনে হয়েছিল যে এতে খুব একটা অসুবিধা কিছু হবে না, সেই জন্য তিনি ওখানে বহাল তবিয়াতে ছিলেন এবং তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না পর্যন্ত আদালত বিষয়টাকে নোটিস করলো এবং আদালতের তরফ থেকে তাকে সরে দাঁড়াতে বলা হলো, ততক্ষণ পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। তার আগে তিনি কিছুই বুঝতে পারেননি। এটা কল্পনা করাটা একটু কঠিন হয়ে যায়। এবার আপনি এখানে প্রশ্ন করতেই পারেন যে এটা কি তাহলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের মদতেই করেছিলেন, বা রাজ্য সরকার জানতেই পারলেন না আর অ্যাডভোকেট জেনারেল এরকম একটা কাজ করে ফেললেন, একটা দুর্নীতিতে তিনি একজন অভিযুক্তের হয়ে সওয়াল করলেন? প্রশ্ন উঠতেই পারে। তবে এই ঘটনা থেকে আর কিছু না হলেও একটা বিষয় বোঝা যায় যে কেন বারবার আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলরা এই পদ থেকে ইস্তফা দিয়ে চলে যান, কেন তারা বারবার ইস্তফা দেওয়ার পর বলেন যে আমাদের সম্মানের জন্য, মর্যাদার জন্য এই পদ ছেড়ে দিতে হয়েছে। তাদেরকে সম্ভবত কোন মোড়ে দাঁড় করানো হয়। এবং তারই সঙ্গে এখান থেকে আরও একটা বিষয় বোঝা যায় যে কিভাবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দ্বিতীয়বারের জন্য আবার এই পদটায় ফিরে এসেছেন এবং সম্ভবত কিভাবে এই পদটায় তিনি আপাতত গেড়ে বসে থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন।